শাট আপ, জাস্ট শাট ইউর মাউথ আপ। ঘায়েল হওয়া বাঘের মতো। পর্ব 31। কান টানলে মাথা আসে। শাট আপ, জাস্ট শাট ইউর মাউথ আপ। ঘায়েল হওয়া বাঘের মতো চিৎকার করে কথাটা বলল প্রণয়। নীল একটুও বিচলিত হলো না, বরং নীল কথার প্যাঁচে প্রণয়কে জড়িয়ে ফেলল। প্রণয় যত রেগে যাচ্ছিল, নীল তত শান্ত হচ্ছিল। রিসেপশনে দাঁড়ানো প্রত্যেকেই এই দৃশ্য দেখে অনুমান করতে পারছিল আসলে কার স্ট্যাটাস বেশি। প্রণয় ওর কর্মচারীদের প্রিয় হলেও এই মুহূর্তে ওর কর্মচারীরাও মনে মনে নীলকেই সাপোর্ট করছিল। এই পৃথিবী মনে হয় সব সময় কোনো হেরে যাওয়া মানুষকে জিতিয়ে দিতে চায়, আর এই জয় সব ধরনের মানুষকেই অপার আনন্দ দেয়। প্রণয় নীলের সঙ্গে সাক্ষাতের পর থেকেই ওকে অপমান করছিল, অসম্মান করছিল, কটূক্তিতে ভরিয়ে দিচ্ছিল। তখন কেউই অনুমান করতে পারেনি নীল সত্যি অমলতাস অ্যাপার্টমেন্ট নিজের টাকায় কিনে নিতে পারবে। আর যখন সেই দুঃসাধ্য কাজ সহজেই সাধিত হলো, তখন দাড়িপাল্লার কাঁটাটা নীলের দিকেই ঝুঁকে গেল। কারণ এই ঘরে নীলের সম্মানের ওজন এখন সব থেকে বেশি। সেটা শুধু 30 কোটি টাকার জন্য নয়, তার সাথে নীলের রুচিশীল ব্যবহার, সংযমী আচরণ আর বুদ্ধিদীপ্ত কথাবার্তা অজান্তেই সকলের মন কেড়ে নিয়েছিল। এই ঘরে উপস্থিত প্রণয়ের কর্মচারীরা, ক্লায়েন্টসরা, সুইপার, পিয়নরা অদ্ভুতভাবে নীলের পক্ষ নিল। এসব দেখে এবার নিজের সম্বিত হারিয়ে ফেলল প্রণয়। ওর গলার স্বর ক্রমশ তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হতে শুরু করলো। ক্রমশ ধারালো হলো ওর বাক্যবাণ। নিজের ক্ষমতা প্রদর্শনের জন্য রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নাম প্রণয় তো আগেই ব্যবহার করে ফেলেছিল। এবার দেশের বিখ্যাত এই কোম্পানির সাথে কতটা গভীর ঘনিষ্ঠতা, সেই নিয়ে লাগাতার বড়াই করতে শুরু করলো প্রণয়। কারণ এটাও সত্যি, কলকাতা শহর ছাড়াও সারা রাজ্যে, এমনকি দেশের প্রাইম সিটিগুলোতেও এই কোম্পানির নির্মিত প্রচুর বহুতল বিল্ডিং রয়েছে। দেশের প্রথম সারির বিত্তশালী সমস্ত নামজাদা বংশের মানুষরা এই কোম্পানির নির্মিত বহুতলেই আবাস খোঁজেন, নয়তো তারা এই কোম্পানির নির্মিত বহুতলগুলিতে নিজেদের কর্মজগতের প্রসার ঘটান। অফিস, হোটেল, ব্যাংকোয়েট কি নেই সেই তালিকায়? একজন ন্যূনতম অধিকারের কর্মচারীও বুকের ছাতি ফুলিয়ে এই বাজারে বলতে চায়, আমিও রায়চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজে কাজ করি। এই প্রতিষ্ঠান প্রত্যেকটা মানুষের গর্ব, এই শহরের গর্ব, বাংলার গর্ব। স্বভাবতই প্রণয় যে বারবার নিজের নাম এই কোম্পানির সাথে জড়িয়ে নিজের অক্ষমতাকে আড়াল করবে তা বলাই বাহুল্য। অনেক সময় চকচকে মসৃণ বাইরেটা ভেতরের ক্ষতবিক্ষত দগদগে ঘাগুলোকে মিথ্যের প্রলেপ দিয়ে ঢেকে রাখে। প্রণয়ের সাথে এই মুহূর্তে এমনটাই হচ্ছিল। নীল যে 30 কোটি টাকার বিনিময়ে অমলতাস কিনে নেবে তা প্রণয় স্বপ্নেও ভাবেনি। এখন যা যা অস্ত্র প্রণয়ের কাছে আছে তার সবকটা বের করে ও লড়াই করে যাবে শেষ পর্যন্ত। প্রণয়ের মুখে রায়চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের নাম শুনে রিসেপশনে বেশ একটা গুঞ্জন শুরু হলো। কেউ বা প্রণয়ের প্রশংসা শুরু করলো, কেউ বা সম্পূর্ণ মিথ্যে কথা ভেবে নিন্দা শুরু করলো, কেউ বা নিশ্চুপে অবাক হয়ে প্রণয়ের দিকে শুধু তাকিয়ে রইল। উত্তেজিত প্রণয় গর্বের সাথে ভারী গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমি রায়চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের খুব ঘনিষ্ঠ। বুঝতে পারছেন তো আমার ক্ষমতা? নেহাত এই লোকটা আমার অ্যাবসেন্সে এখানে ঢুকে পড়েছে, তা নইলে এই বিল্ডিংয়ে এমন ধরনের লোকজন ঢুকলে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া হয়। আমি কোনো পথে বসা লোকজনের ছায়াও মারাই না। প্রণয়ের দেমাগ আর সহ্য হচ্ছিল না প্রিয়াঙ্কার। সে এবার একেবারে প্রণয়ের কাছে গিয়ে ওর চোখে চোখ রেখে বলল, আদ্রিতা, তুই এই লোকটাকে বলে দে নিজের কল্পনার জগতে না থেকে যেন রিয়েলিটিতে এসে কথা বলে। প্রণয়ের দৃষ্টিও তীক্ষ্ণ হলো, তবুও প্রিয়াঙ্কা প্রণয়ের চোখের থেকে চোখ সরালো না। ও মনে মনে হাসলো, প্রণয়, তুমি তো জানো না কার সাথে পাঙ্গা নিচ্ছ। নীলদাকে এখনো তোমার চেনা বাকি আছে। প্রিয়াঙ্কার কথাগুলো শেষ হবার আগেই নীল প্রিয়াঙ্কাকে থামিয়ে বলল, প্রিয়াঙ্কা, তুমি ভুল করছো। কিছু কিছু মানুষকে মাঝে মাঝে এতটাই উপরে তুলে দেওয়া উচিত যাতে সেখান থেকে মাটিতে পড়লে তাদের অঙ্গ প্রত্যঙ্গের আর কিছুই অবশিষ্ট না থাকে। তবেই না জীবনভর সেই শিক্ষা তার মনে থাকবে। আসলে নীল চায় না এমন একটা খারাপ পরিস্থিতিতে আদ্রিতা নীলের আসল পরিচয় জানুক। নীল আদ্রিতাকে ভালোবাসে, তাই খুব স্পেশালি ঘটা করে এই সত্যি কথাটা আদ্রিতাকে জানাতে চায় সে। এই কদর্য তর্কাতর্কিতে নয়। প্রিয়াঙ্কা এবার আঙুল তুলে প্রণয়কে আরো কিছু রূঢ় কথা বলতে যাবে, এমন সময় রিসেপশনের বাইরের দরজায় কারোর ভারী পদধ্বনি শোনা গেল।
তারপরই সজোরে খুলে গেল দরজাটা। আচমকা কাচের দরজা এত জোরে কেউ খোলে না, তাই রিসেপশনে থাকা প্রত্যেকের মনোযোগ চলে গেল দরজার দিকে। একজন রাশভারী প্রৌঢ় লোক গম্ভীর পদচারণায় সেখানে প্রবেশ করলো। ওনাকে দেখে এখানকার কর্মচারীরা সকলেই বিচলিত হয়ে উঠল। যারা বসেছিল তারা এক নিমেষে দাঁড়িয়ে পড়ল, যারা হাঁটছিল তারা থেমে গেল। প্রণয় প্রায় আঁতকে উঠে বলল, স্যার আপনি এখানে কি করছেন? প্রণয়ের এমন সম্ভাষণে বোঝা গেল এই ভদ্রলোক এই রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ডিরেক্টর, অর্থাৎ প্রণয়ের মাথা। বাংলায় একটা সুন্দর প্রবচন আছে, কান টানলে মাথা আসে। নীল নিশ্চয়ই এমন একজনকে ফোন করেছিল, সেই কারণেই আকস্মিক সংস্থার একেবারে মাথা নীলের কাছে এসে উপস্থিত হলো। ডিরেক্টর স্যার প্রণয়ের কথার কোনো উত্তর না দিয়েই প্রণয়ের বাম গালে ঠাটিয়ে একটা চড় কষালেন। চড়ের শব্দে সকলে স্তম্ভিত। প্রণয়কে মেরেই ওই প্রৌঢ় ভদ্রলোক বললেন, আজ থেকে তুমি রয় চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের কেউ নও, এটা যেন তোমার মনে থাকে। ডিরেক্টর স্যার আপনি, গালে হাত দিয়ে প্রণয় ভূত দেখার মতো বলল, আপনি এখানে কি করছেন স্যার? এখন তো আপনার আসার কথা নয়। ডিরেক্টর স্যার বললেন, ভাগ্যিস এসেছিলাম, তা না হলে তো জানতামই না তুমি এভাবে লোকজনকে নিজের পজিশন দেখিয়ে বুলি করো। তুমি তোমার লিমিটেশনস গুলো সম্পর্কে নিশ্চয়ই ভুলে যাওনি। তোমার এত সাহস কি করে হয় বলো তো? এই বলে ডিরেক্টর স্যার প্রণয়কে এক ধাক্কা মেরে সরিয়ে দিলেন সামনে থেকে। তারপরই ডিরেক্টর স্যারের চোখ পড়ল নীলের উপর। ডিরেক্টর স্যার খুব দ্রুত নীলের কাছে যেতে চাইলে পথ আটকে দাঁড়ালো আদ্রিতা। দু হাত দুই পাশে মেলে দিয়ে ডিরেক্টর স্যারকে থামিয়ে বলল, স্যার নীলের কোনো দোষ নেই, আপনি প্লিজ নীলকে ভুল বুঝবেন না। ও জাস্ট এখানে একটা ফ্ল্যাট দেখতে এসেছিল। আপনি আপনার স্টাফদেরকে জিজ্ঞেস করতে পারেন, এখানে অনেকে রয়েছে, আপনি সবাইকে জিজ্ঞেস করতে পারেন। আপনি প্লিজ নীলকে ছেড়ে দিন, নীলকে কিছু বলবেন না, ওকে আর অপমান করবেন না। আদ্রিতা যখন ডিরেক্টর স্যারকে এই কথাগুলো বলছিল, নীলের ঠোঁটের কোণে লেগে থাকা মুচকি হাসিটা গায়েব হয়ে গিয়েছিল। নীল ক্রমশ অবাক হয়ে যাচ্ছিল, ও বিশ্বাস করতে পারছিল না নিজের চোখকে। আদ্রিতার গলায় এই কথাগুলো শুনে নীলের যে ঠিক কি অনুভূতি হচ্ছিল তা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। কখনো মনে হচ্ছিল আদ্রিতা বোধহয় নীলের ভালোবাসায় নিজেকে সমর্পণ করেছে, আবার কখনো মনে হচ্ছিল আদ্রিতা পাশে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে নীল পৃথিবীর সব থেকে সৌভাগ্যবান স্বামী। আদ্রিতার কথায় এই ছোট্ট সার্টিফিকেটটা ও নিজেই নিজেকে দিল। ডিরেক্টর স্যার হাত জোড় করে আদ্রিতাকে বললেন, ছি ছি, আপনারা ভুল বুঝছেন, আমরাই তো দোষী। আমি ক্ষমা প্রার্থী নীলবাবুর কাছে। আই এম সো সরি, এই হিউমিলিয়েশন আপনার প্রাপ্য নয়। নীলবাবু, আমি জানি আমরা ক্ষমার অযোগ্য, কিন্তু তবুও প্রণয়ের নির্বুদ্ধিতা ভেবে ওকে মাফ করে দিন। ডিরেক্টর স্যারের মুখে এবার হাসি ফুটেছে। উনি এগিয়ে গিয়ে নীলের দুহাত ধরে করমর্দন করলেন। এই দৃশ্য দেখে এখানে উপস্থিত সকলেই অবাক হয়ে গেল। নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করে আবার ফিসফিসানি শুরু করলো। সবার মনে একটাই প্রশ্ন, ডিরেক্টর বাবু নীলের কাছে ক্ষমা চাইছেন? কেউই নীলকে দেখে অনুমান পর্যন্ত করতে পারছে না যে ওর এই ক্ষমতা কোথা থেকে এলো। নীলকে নিয়ে এই সেলিব্রেশন সবার মনের মধ্যেই এক বিস্ময়ের সৃষ্টি করেছিল। একমাত্র প্রিয়াঙ্কা জানতো আসল সত্যিটা। সে এতটুকু অবাক হলো না। আদ্রিতা প্রিয়াঙ্কার দিকে তাকালে প্রিয়াঙ্কা কোনো কথা না বলে আলতো চোখের পলক ফেলে সায় দিল। আসলে প্রণয়ের এই ডিরেক্টর নিশ্চয়ই রায়চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের সরাসরি মেম্বার, তাই এমন ক্ষমতাশালী বিত্তবান পুরুষ নীলের কাছে ক্ষমা চাইলেন। এই দৃশ্য দেখে সকলেই নিজেদের কৌতূহল ধরে রাখতে পারল না। আদ্রিতা তবুও বিশ্বাস করতে পারছিল না নীলকে এই ভিআইপি ট্রিটমেন্ট দেওয়ার কারণটা কি। ওর ভ্রু কুঁচকেই রইল। নীল কি কিছু আড়াল করছে ওর থেকে? নীলের মধ্যে এমন কি দেখতে পেলেন ডিরেক্টর স্যার যে এত গলে গেলেন? প্রণয়কে সাইডে রেখেই সরাসরি নীলের সঙ্গে এত খোশ মেজাজে গল্প করছিলেন এই ভদ্রলোক, তা দেখে আদ্রিতার বিরক্ত লাগছিল। ওর মনে হচ্ছিল ওর চারপাশে অনেক কিছু একসাথে ঘটে চলেছে, যার একটা ঘটনাও ও জানতে পারছে না। ওর মনে হচ্ছিল ওকে কেউ অন্ধকারে ঠেলে দিচ্ছে। আসলে নীলের হাবভাব, আচার আচরণ খুব সাদামাটা হলেও বেশ কিছুদিন যাবৎ নীলের ভেতরে আত্মবিশ্বাস আদ্রিতাকে দুর্বল করে দিচ্ছিল। সেদিন যেভাবে নীল ওকে আর ওর মাকে নিজের প্রাণ বাজি রেখে বাঁচিয়েছিল, সেটা আদ্রিতার কাছে কল্পনার অতীত। কিন্তু মায়ের জোরাজুরিতে আজকে এখানে আসা এবং এই এম্বারাসমেন্ট ফেস করা। আদ্রিতার একেবারেই ইচ্ছে ছিল না নতুন ফ্ল্যাট কেনার কিংবা এত তাড়াতাড়ি প্রণয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করার।
কিন্তু আদ্রিতা প্রণয় আর চিত্রার বায়নার কাছে অসহায় হয়ে পড়েছিল। আর এখানে এসে দেখা হলো নীলের সাথে। ওকে দেখে ভেতরে ভেতরে কুঁকড়ে গিয়েছিল আদ্রিতা। ওর একটা গিল্ট ফিল হচ্ছিল। ও নিশ্চিত জানে নীল ওকে ভুল বুঝবে। সত্যি দুদিনের মধ্যেই কি কোনো মানুষকে এত সহজে ভুলে যাওয়া সম্ভব? কিন্তু নীলের সাথে যদি একটুও কথা বলার ফুরসত আর না পায়, তাহলে আসল সত্যিটা নীলকে বোঝাবে কি করে ও? যত সময় এগোচ্ছে আদ্রিতা ক্রমশ নীলের প্রতি আরো দুর্বল হয়ে যাচ্ছিল। কিন্তু একটা প্রশ্নের উত্তর ওকে জানতেই হবে। এই কদিনের মধ্যে এমন কি ঘটলো যে 2.5 বছরের চেনা নীল এত অচেনা হয়ে গেল? অথচ কি অদ্ভুত খেলা, চেনা নীলকে আদ্রিতা ভালোবাসা তো দূর, এতটুকু রেসপেক্টও করতে পারেনি। আর এই অচেনা নীলকে কেবলমাত্র কৌতূহলের বশেই ক্রমশ ভালোবেসে ফেলছে। প্রেমের ফাঁদ পাতা ভুবনে কে কোথা ধরা পড়ে কে জানে। আদ্রিতা মনে মনে ভাবছিল, আচ্ছা প্রিয়াঙ্কা কি যেন বলতে যাচ্ছিল, নীল ওকে চুপ করিয়ে দিল কেন? এই কথাটা মনে হতেই আদ্রিতা প্রিয়াঙ্কাকে ইশারা করে ডাকলো ওর কাছে। নিশ্চয়ই কিছু অন্তত জানা যাবে ওর থেকে। আদ্রিতা বুঝতে পারবে ওকে লুকিয়ে এমন কি ঘটে চলেছে যে কারণে নীলকে নিয়ে সকলের এত উৎসাহ। কোনো অপ্রিয় সত্যিই কি বেরিয়ে আসবে না তো? এমন কিছু যার জন্য ও হয়তো আর ক্ষমা করতে পারবে না নীলকে? এমনটা যেন না হয়। আদ্রিতা মনে মনে প্রার্থনা করলো ও যেন সত্যি নীলের জন্য গর্ব অনুভব করতে পারে। তবে কি এবার সত্যিটা জেনে যাবে আদ্রিতা? পর্ব 32, দাদুর নাতির বড় গলা। প্রিয়াঙ্কা শোন, তুই তখন নীলকে নিয়ে কি বলছিলি বলতো? কথাটা বলাই হচ্ছিল না। নীলের ব্যাপারে তুই কিছু বলতে চাইছিলি, কিন্তু বারবার নীল আটকে দিচ্ছিল। কি বলতে চাইছিলি বল? তুই কিছু লুকোচ্ছিস আমার থেকে? চোখে অনেক প্রশ্ন নিয়ে আদ্রিতা কথাটা জিজ্ঞেস করলো প্রিয়াঙ্কাকে। হঠাৎ এমন প্রশ্নের বানে ঘাবড়ে গেল প্রিয়াঙ্কা। ওর মনে পড়ে গেল নীলের আসল পরিচয় সম্পর্কে প্রণয়কে জানাতে চেয়েছিল ও। প্রণয়ের এই সীমাহীন অসভ্যতামও ও থামাতে চেয়েছিল, কিন্তু নীল বারবার ইচ্ছাকৃতভাবে থামিয়ে দিয়েছিল প্রিয়াঙ্কাকে। কিন্তু পরে প্রিয়াঙ্কা বুঝতে পেরেছিল যে নীল হয়তো এইভাবে ওর প্রকৃত পরিচয় আদ্রিতার সামনে প্রকাশ করতে চায় না, তাই চুপ করেছিল ও। আদ্রিতাও জিজ্ঞেস করার সুযোগ পাচ্ছিল না। তবে এবার আদ্রিতা চেপে ধরল প্রিয়াঙ্কাকে। নীলের ব্যাপারে জানার জন্য ওকে একদম কোণঠাসা করে দিল আদ্রিতা। প্রিয়াঙ্কা বুঝতে পারছিল না যে ও আদ্রিতাকে কি উত্তর দেবে। প্রিয়াঙ্কা ভাবল যে করেই হোক এই প্রসঙ্গটা চেঞ্জ করতে হবে। কিন্তু ততক্ষণে আদ্রিতা প্রিয়াঙ্কার একেবারে কাছে চলে এসেছিল। প্রিয়াঙ্কার মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে ওর উত্তরের অপেক্ষা করছিল আদ্রিতা। আমি তো মানে কি বলতো বুঝতে পারছি না, তুই কিসের কথা বলছিস? ওর এই রকম অপ্রস্তুত অবস্থা দেখে আদ্রিতার আরো সন্দেহ হলো। ও আরো কিছু কথা বলতে যাবে, এমন সময় ডিরেক্টর স্যার আদ্রিতার সামনে এসে ক্ষমা চাইলেন। আই এম সো সরি ম্যাডাম ফর দিস ক্যাওস। এই পরিস্থিতি একেবারেই কাম্য নয়। আমি থাকলে এমন অঘটন ঘটতে দিতাম না। আপনার অসুবিধার জন্য আমাদের কর্তৃপক্ষ আপনার কাছে ক্ষমা প্রার্থী। প্রিয়াঙ্কা হাঁফ ছেড়ে বাঁচল। আদ্রিতা এখন ওনার কথাতেই কনসেন্ট্রেট করছিল। কিন্তু ডিরেক্টর স্যারের কথা শেষ হতে না হতেই সাইড থেকে প্রণয় এসে রাগতভাবে বলল, স্যার আপনি আমাকে সবার সামনে অপদস্থ করে ভালো করলেন না, আপনি নিজের এখতিয়ার ভুলে যাচ্ছেন। এই সমস্ত পরিস্থিতিটাই প্রণয়ের জেদ এবং দম্ভের পরিণতি। তারপরও নিজের ইগো স্যাটিসফাই করার জন্য প্রণয়ের এত গলাবাজি। নিজেকে আর সংযত করে রাখতে পারলেন না প্রৌঢ় ডিরেক্টর। এত কিছুর পরেও প্রণয়ের এই হম্বিতম্বি ওনার সহ্য হচ্ছিল না। তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, তোমার লজ্জা হওয়া উচিত। আজ তোমার কারণে আমাদের কোম্পানির এত বড় বদনাম হলো, আর তুমি উল্টে আমার কাছে কৈফিয়ত চাইছো। একবার নিজের দিকে তাকালে বুঝতে পারতে কেমন পশুর মতো দেখাচ্ছে তোমায়। শেম অন ইউ। তোমায় ম্যানেজারের পোস্ট থেকে এখনই বরখাস্ত করে দেবো আমি অথরিটিকে জানাবো। নীলের সামনে ডিরেক্টরের একটার পর একটা অসম্মানজনক বাক্যবাণ কিছুতেই বরদাস্ত করতে পারল না প্রণয়। ও এই অপমানের শেষ দেখে ছাড়বে। ডিরেক্টর যতই বয়োজ্যেষ্ঠ হোক, অভিজ্ঞতায় এবং পোস্টে যতই সিনিয়র হোক না কেন, ও এর বদলা নিয়েই ছাড়বে। যে আদ্রিতা কিছুদিন পর ওর স্ত্রী হবে, তার সামনে এমন অসম্মান। প্রণয়ের মেল ইগোতে আঘাত লাগলো। দাঁড়ান, আমি এখনই দাদামশাইকে ফোন করছি। আমি আপনার নামে দাদামশাইয়ের কাছে নালিশ জানাবো। ভুলে যাবেন না আমিও প্রবীর মিত্রের নাতি, আমারও কম ক্ষমতা নেই। আমি চাইলে আপনাকে এখনই এখান থেকে বের করে দিতে পারি। বলতে বলতে নিজের ফোন বের করে ওর দাদামশাইকে ফোন করতে শুরু করলো।
এমন সময় নীল ডিরেক্টরের কাছে এগিয়ে আসায় ডিরেক্টর ব্যতিব্যস্ত হয়ে নীলকে জিজ্ঞেস করলেন, আপনার কাগজপত্র তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আপনি অমলতাস নিয়ে খুশি তো? আমরা ভীষণ গর্বিত। এই রেসিডেন্সিয়াল বিল্ডিং এর সবচেয়ে সুন্দর অ্যাপার্টমেন্টের ওনার আজ থেকে আপনি হলেন। আসলে নীল চাইলেই নিজেদের কোম্পানির বিল্ডিংগুলোর মধ্যে থেকে সবচেয়ে সুন্দর ফ্ল্যাট বিনা পয়সায় বুক করতে পারত। কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে অনেকগুলো রেসিডেন্সিয়াল কমপ্লেক্স বিক্রির জন্য তৈরি করে ফেলেছিল ওদের কোম্পানি। নীল চাইলেই পারত, কিন্তু ও সেটা করলো না। আসলে নীলের কাছে ওর আত্মসম্মান বড্ড দামি। এই আত্মসম্মান বোধ থেকেই বিপুল অর্থ খরচ করে অন্য জায়গা থেকে নিজের জন্য ফ্ল্যাট কিনতে চেয়েছিল নীল। ওর বিশ্বাস, নিজের দমে কিছু করলে নিজের আত্মসম্মান অটুট থাকবে। যে কোনো পুরুষ মানুষই নীলের মতোই ভাববে, অন্তত যার মেরুদণ্ড এখনো সোজা রয়েছে। আপনি কষ্ট করে একবারটি আমাদের অফিসে আসবেন, আর কিছু ফর্মালিটিস বাকি আছে। নীল সম্মতি জানিয়ে বলল, নিশ্চয়ই। তার আগে আপনারা খেয়াল রাখবেন প্রণয়ের মতো কেউ যেন আপনাদের কোম্পানির সুনাম নষ্ট না করে, তাহলে ভবিষ্যতে আপনাদের কোম্পানিও বিপদে পড়বে। নীলের এই কথাগুলোর গভীরতা সহজেই ধরতে পারলেন ডিরেক্টর। নীল রয়চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের সিইও, তাই এই শ্লেষযুক্ত কথাগুলোর মানে কি হতে পারে সহজেই আন্দাজ করতে পারল ডিরেক্টর। তখনই একজন স্টাফ এসে এতক্ষণের ঘটে যাওয়া সমস্ত সিসিটিভি রেকর্ডিং একটা পেন ড্রাইভে করে ডিরেক্টরের হাতে দিয়ে গেল। ডিরেক্টর নীলকে নিয়ে ওনাদের অফিসের জন্য এগোতে শুরু করলেন। প্রণয় ফোন পকেটে রেখে এসে বলল, কি ডিরেক্টর স্যার, এবার আপনাকে বাঁচাবে কে? আর কিছুক্ষণের মধ্যেই দাদামশাই এখানে আসছেন। আমি দাদামশাইকে জানাবো আপনি কি দুর্ব্যবহারটাই না করলেন আমার সাথে। কিন্তু নীল আর ডিরেক্টর স্যার তাতে পাত্তা না দিয়ে ভেতরে চলে গেল। ওদের পেছন পেছন গেল প্রণয়। এসব দেখে আদ্রিতা এবার ভীষণ ভয় পেয়ে গেল। ভয়ে ভয়ে প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, নীলের সাথে ওরা উল্টোপাল্টা কিছু করবে না তো? আবার কোনো খারাপ ব্যবহার নিশ্চয়ই করবে না বল? আদ্রিতার কথা শুনে প্রিয়াঙ্কা হেসে ফেলল। তুই নিশ্চিন্তে থাক, নীলদা একাই 100, ওর জন্য তোর দুর্ভাবনা কিসের? প্রিয়াঙ্কা সাহস দিয়ে আদ্রিতার কাঁধে হাত রাখলো, কিন্তু আদ্রিতাকে সত্যি কথাটা বলার সাহস এখনো হলো না প্রিয়াঙ্কার। আদ্রিতাও এতক্ষণে ভুলে গেছে ব্যাপারটা। ওর কৌতূহলগুলো এতক্ষণে ধামাচাপা পড়ে গেছে অন্য চিন্তায়, তাই আর কথা বাড়ালো না প্রিয়াঙ্কা। নীল, প্রণয় আর ডিরেক্টর স্যার তিনজনেই লিফটে উঠে 14th ফ্লোরে ওদের অফিসে এসে ঢুকলো। প্রণয় নিজের সিটে বসে পায়ের উপর পা তুলে বয়োজ্যেষ্ঠ ডিরেক্টরকে বলল, এখনো সময় আছে, আপনি এখান থেকে চলে যান। আপনি একজন গণ্যমান্য সিনিয়র, আর আমিও চাই আপনার সম্মান অটুট থাকুক। কেন বেকার আমাদের মাঝে ঢুকছেন? দাদামশাই আসার আগে আপনি চলে গেলে আপনার চাকরিটা বেঁচে যাবে। এই বয়সে চাকরি গেলে আপনাকে নতুন করে কেউ কাজ দেবে না। আপনি একটা ওয়ার্থলেস ছেলের জন্য এতটা ঝুঁকি কেন নিচ্ছেন? আপনি আমার দাদামশাইকে চেনেন তো? ডিরেক্টর প্রণয়ের এই প্রলাপের কোনো উত্তর না দিয়ে নীলকে বলল, প্রবীরবাবু আসছেন, আপনি একটু অপেক্ষা করুন। উনি একজন সম্মানীয় ব্যক্তি, যথেষ্ট রিজনেবল একজন মানুষ। সমস্ত কিছু বুঝে শুনে নিজের বোধ দিয়ে বিচার করে তবেই উনি সিদ্ধান্ত নেবেন। আপনি ক্ষমা করে দিন, এই কোম্পানির নেগলিজেন্সের জন্য প্রণয়ের মতো অবাধ্য ছেলেকে ম্যানেজার বানানো হয়েছে। ওর এখানে আজকেই শেষ দিন। আমার দাদামশাই থাকতে আপনি আমাকে বরখাস্ত করার কি? আর আপনি এই ভিখারিটার সামনে আমাকে বারবার ছোট করছেন। আমি চাইলে কিন্তু এখনো আপনাকে বাঁচাতে পারি। আপনি ভুলে যাচ্ছেন আমি প্রবীর মিত্রের নাতি। আপনি এই ছেলেটাকে ডিফেন্ড করা বন্ধ করুন। প্রণয়ের এই কথাগুলো নীল আর হজম করতে পারল না। সোজা প্রণয়ের দিকে চোখ রাঙিয়ে বলল, কিপ ইওর মাউথ শাট প্রণয়। তুমি ওনাকে এত কথা শোনাচ্ছ কেন? কি চাও তুমি? আসলে এই রিয়েল এস্টেট কোম্পানি প্রণয়ের পরিবারের, আর সেখানে দাদামশাইয়ের কথাই শেষ কথা। কারণ প্রণয়ের দাদামশাই এই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। পরিবারের কোম্পানি বলেই প্রণয়ের এত স্পর্ধা। বাপ দাদার কোম্পানিতে বিনা পরিশ্রমে উঁচু পদ পেয়ে অনেক মানুষের মাটিতে পা পড়ে না। এই কারণে বহু পরিশ্রমী মানুষ নিজেদের জায়গা হারিয়ে ফেলছে। তবে এটাও ঠিক, এর কিছু ব্যতিক্রমও আছে। যেমন নীল, দাদুর কোম্পানি হলেও ও কিন্তু নিজের জায়গাটা ঠিক তৈরি করে নিয়েছে। প্রণয় নীলের দিকে তাকানোর প্রয়োজন বোধ করলো না। ডিরেক্টরকে ক্রমাগত উত্ত্যক্ত করে গেল, আপনি এই নীলকে আমার পায়ে পড়ে ক্ষমা চাইতে বলুন। ও যদি আমার পায়ে পড়ে ক্ষমা চায় তাহলে আমি খুশি হয়ে আপনার নামে আর কোনো কমপ্লেন করব না। উল্টে দাদামশাইকে বলে আপনার প্রমোশনের পাকাপাকি ব্যবস্থা করে দেব। আপনি আমার কথার দাম জানেন নিশ্চয়ই। প্রণয়ের এই বাড়বাড়ন্ত দেখে নীল মনে মনে হাসছিল আর ভাবছিল, এই কোম্পানির যতটা প্রশংসা শুনেছিলাম
মোটেও ততটা ভালো কোম্পানি নয়। আর এই প্রবীর মিত্রের এত ক্ষমতা সত্যিই কি আছে? আমাদের কোম্পানির সাথে প্রবীর মিত্রের যোগাযোগ কতটা? রয় চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজে প্রবীর মিত্রের অথরিটি সম্পর্কে জানলে ভালো হতো। মনের মধ্যে এই সমস্ত ভাবনা চলছিল নীলের। তখন প্রণয় নীলকে বলল, তোমার ভেতর আদ্রিতা কি এমন দেখেছে জানি না ভাই, এত ছেলে থাকতে তোমাকে আদ্রিতা কেন বিয়ে করলো? কে জানে, মতিভ্রম হয়েছিল বোধহয়। প্রথম কথা, কিছু থাকুক বা নাই থাকুক, আদ্রিতা এখনো আমার স্ত্রী। আর দ্বিতীয় কথা, তুমি আদ্রিতার যোগ্যই নও। আগে ওর মতো কোয়ালিফিকেশন জোগাড় করো, তারপর তোমার ওই অপয়া মুখে ওর নাম নিও। শান্ত নীল দৃঢ়ভাবে উত্তর দিল। রেগে আগুন প্রণয় ঘৃণা ভরে বলল, এই ভিখারি, তুই চুপ কর। তুই কে আমাকে জ্ঞান দেওয়ার? তোর কাছে কি আছে? কিচ্ছু নেই। সে আল্লাহ অভাগা ইতর গরিব ভিখারি তুই একটা। অত্যন্ত ঘৃণ্য চোখে প্রণয় নীলের দিকে তাকালো। কি হচ্ছে কি এসব? তুমি দেখি থামার নামই নিচ্ছ না। তোমার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে প্রণয়, সাবধান। ডিরেক্টর এইবার খুব চিৎকার করে প্রণয়কে বকে থামাতে চাইলেন, কিন্তু কে শোনে কার কথা? আপনি আর একটাও কথা বলবেন না। অনেকক্ষণ ভালোভাবে আপনার সাথে কথা বলেছি, আপনাকে সম্মান দিয়েছি। আপনার মতো বদ লোকেদের শায়েস্তা করতে আমার 1 সেকেন্ড লাগবে। প্রণয়ের এই রূপ ডিরেক্টর আগে দেখেনি। ওর এত বয়সের অভিজ্ঞতায় এমন বেয়াদবির মুখোমুখি আগে কখনো হতে হয়নি। ও চাইলেও এখনই প্রণয়কে এখান থেকে বের করতে পারবে না, কারণ সেই ক্ষমতা ওর নেই। শুধু অবাক দৃষ্টিতে প্রণয়ের এই পাশবিক বহিঃপ্রকাশ দেখে থম মেরে গেলেন ডিরেক্টর স্যার। এবার নীলেরও কান গরম হয়ে গেল। যতই হোক, ওর সামনে একজন প্রবীণ মানুষের প্রতি এমন নিকৃষ্ট ব্যবহার কিছুতেই সহ্য হচ্ছিল না নীলের। উঠে দাঁড়িয়ে নীল তেড়ে গেল। এনাফ ইজ এনাফ। এরই সঙ্গে দরজা খোলার শব্দ হলো। সবার নজর এখন দরজার দিকে। তাহলে অবশেষে প্রবীর মিত্র কি এসেই পড়লেন? উনি কার পক্ষ নেবেন, ডিরেক্টরের নাকি নিজের নাতির বাচ্চা? দাদামশাই এসে গেছো ফাইনালি। দরজার দিকে তাকিয়ে হাঁপ ছেড়ে বাঁচল প্রণয়। ঘরে প্রবেশ করলো প্রবীর মিত্র, এই রিয়েল এস্টেট কোম্পানির একচ্ছত্র মালিক। প্রবীর মিত্রের বড় ভারী চেহারা, গম্ভীর পদধ্বনি, কালো মোটা ফ্রেমের চশমা একটা বিশেষ আভিজাত্য বহন করছে। দেখলে মনে হয় দীর্ঘদিনের পোড় খাওয়া বিজনেসম্যান। অভিজ্ঞতায় কপালে ভাঁজ পড়েছে, চোয়াল শক্ত, ক্লিন শেভ করা গাল। স্কুলে বন্ধুদের সাথে মারপিট হলে যখন হেরে যাওয়া বন্ধুটির বাড়ির লোক আসে, তখন যেভাবে বন্ধুটি নালিশ জানায়, ঠিক সেভাবে প্রণয় ওর দাদামশাইকে দেখে অভিযোগ করার জন্য লাফিয়ে উঠল। যেন আর কোনো ভয় নেই, আর কোনো চিন্তা নেই। নিজের দাদামশাইকে দেখে প্রণয় দিনকে রাত করে কথার ওপর কথা চড়িয়ে নানান কিছু বলতে লাগলো। সাজিয়ে গুছিয়ে এমন ভাবে বলল যাতে প্রবীর মিত্র ইজিলি চটে যায় আর ডিরেক্টরকে আচ্ছা করে শায়েস্তা করে। প্রণয় দাদামশাইয়ের একেবারে পাশে চলে গিয়ে গলার স্বর নিচু করে বলল, দাদামশাই, ডিরেক্টর স্যার আজ আমাকে রিসেপশনে সবার সামনে শুধু অপমান করেছেন তা নয়, আমার গায়ে হাতও তুলেছে। দাদামশাই, উনি তোমার নাতির সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। আমার সম্মান মানে তো আমাদের পরিবারের সম্মান। কথাটা শেষ হওয়ার আগেই প্রবীর মিত্রের মেজাজের আগুন ধিকে ধিকে জ্বলতে শুরু করলো। সে সোজা ডিরেক্টরের দিকে তাকিয়ে বলল, প্রণয় যেটা বলছে সেটা সত্যি? তুমি আমার নাতির গায়ে হাত তুলেছ? এই অধিকার তোমাকে কে দিল? প্রণয়ের থেকেও প্রবীর বাবুর কাছে গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল ওনার বংশমর্যাদা। ছোট বড় যেই হোক না কেন, নিজের পরিবার পরিজন সব থেকে কাছের। কোনো সাধারণ মানুষও নিজের রক্তের মানুষের কোনো অপমান মুখ বুজে সহ্য করবে না। এ তো আবার প্রবীর মিত্র। ওর বুটের শব্দ শুনে যে কেউ বলে দিতে পারে ওর আভিজাত্য বনে দিয়া না। ডিরেক্টর একটু আগেই নীলকে বলেছিলেন মিত্র মশাই রিজনেবল মানুষ, বিচার বিবেচনা করেই নাকি উনি সিদ্ধান্ত নেন। কিন্তু প্রবীর মিত্রের শেষ কথাগুলো শোনা মাত্র ডিরেক্টরের নিজের ধারণার ওপর নিজেরই সংশয় হলো। মানুষটিকে কি ভুল চিন্তা এতদিন, নাকি নিজের রক্ত এতই দুর্বলতার জায়গা যে সেখানে কাউকেই রেয়াত করা যায় না? ডিরেক্টর তবুও নিজেকে ডিফেন্ড করার জন্য উদ্গ্রীব হয়ে বলল, মিত্রবাবু, আপনি ভুল করছেন। আপনি এই পেন ড্রাইভে সব ফুটেজ আছে, সেগুলো দেখুন। দেখলেই বুঝতে পারবেন প্রণয় অন্যায় আবদার করছে। আপনি একবার। ডিরেক্টরের কথা তখনও শেষ হয়নি। নিজের সপক্ষে আরো কিছু যুক্তি প্রয়োগ করতে যাবে সে,
কিন্তু তার আগেই ধৈর্য হারালেন প্রবীর মিত্র। তুমি জানো না আমি রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ডেপুটি ডিরেক্টর। আমার এই কোম্পানি রায় চৌধুরীদের সাথে পার্টনারশিপে আছে। আমার তোমার মতো অত সময় নেই। প্রণয় যখন দেখলো ওর দাদামশাই ওর কথায় বিশ্বাস করেছে, তখন ডিরেক্টরের নামে আরো বলতে শুরু করলো। দাদামশাই, উনি আমাকে আজ ফায়ার করে দিতে চান। আমি ওনার এই কথার বিরোধিতা করেছি বলে আবার বললেন কোম্পানির ভুল হয়েছে আমাকে ম্যানেজার হিসেবে রাখা। এটা নাকি কোম্পানির নেগলিজেন্স। বোঝো একবার। ডিরেক্টর কিছু উত্তর দেওয়ার আগেই প্রবীর মিত্র রেগে গিয়ে আঙুল তুলে ডিরেক্টরকে বলল, তোমার এত সাহস, তুমি আমার পারমিশন ছাড়াই এমন সিদ্ধান্ত নাও কি করে? তোমার কাউকে ফায়ার করার কোনো অধিকার নেই। আমার কোম্পানি আমার কথায় ওঠে বসে, তাই আমি তোমাকে আজ থেকে ফায়ার করলাম। যথারীতি ডিরেক্টর প্রবীর মিত্রের এই আদেশে ক্ষুব্ধ হলেন। থম মেরে দাঁড়িয়ে থাকলেন উনি। এতক্ষণে প্রণয়ের মুখে হাসি ফুটল। ওর মনস্কামনা পূর্ণ হয়েছে বলে ও আনন্দে আরো কনফিডেন্স খুঁজে পেল। এরপর ডিরেক্টরকে গম্ভীর হয়ে বলল, কি ডিরেক্টর স্যার, আপনাকে বলেছিলাম না, আজ যদি আমার কথা শুনে এই অপদার্থ নীলকে আমার পা ধরে ক্ষমা চাইতে বলতেন, তাহলে আপনি হয়তো বেঁচে যেতেন। কিন্তু আপনি শুনলেন না আমার কথা। আপনি একটা বোকা, একটা ফালতু রাস্তার ছেলের জন্য আমায় অপমান করলেন। এবার বুঝুন ঠেলা। এতক্ষণ চুপ করেছিল নীল। প্রবীর মিত্র আসার পর ও ধীর স্থির হয়ে শুধু মনোযোগ সহকারে প্রবীর মিত্রের কথা শুনছিল। মনের ভেতর প্রবীর মিত্রের সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হয়েছিল ওর, কারণ একটু আগেই ও শুনেছিল প্রবীর মিত্র রিজনেবল একজন ইন্ডিভিজুয়াল। ওর নিজস্ব মতামত আছে, কারোর দ্বারা সহজে প্রভাবিত হন না। কিন্তু ঘটনাস্থলে সবটা উল্টে পাল্টে গেল। প্রবীর মিত্র তো একেবারেই যুক্তিশীল মানুষ না, একেবারেই অধৈর্য এবং পক্ষপাতিত্ব করা মানুষ। নীলের ভেতর বিস্ময়ের উদ্রেক হলো। ওর মনে হলো এমন একজন রগচটা মানুষকে রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নিজের পার্টনার করার জন্য মনোনীত করলোটা কিভাবে। নীলের কাছে আবারও ধরা পড়ল ওদের কোম্পানির আরো একটা রং ডিসিশন। এমন মানুষের পরিবারেই প্রণয়ের মতো ২-১০টা পিস থাকবে, এটাই তো স্বাভাবিক। এতে অবাক হওয়ার কি আছে? যেমন গাছ তার তেমন ফল। কিন্তু ডিরেক্টর স্যারের মতো প্রাজ্ঞ মানুষেরও প্রবীর মিত্রকে মাপতে ভুল হলো। এত বছরের অভিজ্ঞতা জাস্ট বিফলে গেল। কিন্তু প্রবীর বাবু তো ডিরেক্টর স্যারকে বরখাস্ত করার সিদ্ধান্ত প্রায় নিয়েই নিয়েছেন। তাই শেষবারের মতো প্রবীর মিত্রকে পরামর্শ দেওয়ার জন্য নীল হাসি মুখে কেত দেখিয়ে বলল, আপনি ভুল করছেন। এমন একজন মানুষকে একটা অপদার্থর কথায় তাড়িয়ে দিলে আপনার কোম্পানির ক্ষতি। সোফায় নর্মালি বসেছিল নীল, তবে এই কথাগুলো বলতে বলতে সোফার দুপাশে হাত ছড়িয়ে পায়ের উপর পা তুলে বসলো সে, আরো আরাম করে। যেখানে প্রবীর মিত্র দাঁড়িয়ে রয়েছে সেখানে ওরই অফিসে ওরই সামনে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে বসলো একটা বাইরের ছেলে। এই দেখে প্রবীর মিত্র ফোঁস করে উঠল। এতক্ষণ খেয়ালই করেনি সে নীলকে। নীলের বেশভূষা দেখে ওর এই আচরণ স্বাভাবিকভাবেই সহ্য করতে পারল না প্রবীর মিত্র। নীলও জানতো নীলের এই কনফিডেন্স একেবারেই হজম হবে না প্রবীরের। ও যেন ইচ্ছে করেই আরো বেশি নিজের কুল ইমেজ ধরে রাখার চেষ্টা করলো, যাতে প্রবীর মিত্র আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। আসলে কোনো প্রতিকূল পরিস্থিতিতে মানুষের প্রতিক্রিয়াই বুঝিয়ে দেয় মানুষটি আদতে কেমন, তার ভেতরে আদৌ কোনো মাল মশলা আছে নাকি পুরোটাই ফাঁকা। আসলে নিজেদের কোম্পানির এই পার্টনার আদতে কেমন সেটাই বুঝে নিতে চাইছিল নীল। পরীক্ষা করে দেখে নিচ্ছিল ভবিষ্যতে এই পার্টনারশিপ আদৌ মজবুত হবে নাকি এখনই চুকে যাবে প্রবীর মিত্রের সাথে রয় চৌধুরীদের সমস্ত বন্ডিং। মুখে একটা হাসি নিয়ে বিচার করছিল নীল। হু ইজ হি? আমার অফিসে বসে কি করছে? প্রণয়কে জিজ্ঞেস করলো প্রবীর। তারপর নীলের দিকে তাকিয়ে বলল, নির্লজ্জের মতো বসে আছো, দেখতে পাচ্ছ না মালিক দাঁড়িয়ে রয়েছে? আবার আমাকে জ্ঞান দিচ্ছ বসে বসে। কে তুমি? হ্যাঁ? এতক্ষণ যেন এরই অপেক্ষা ছিল প্রণয়। ওর সমস্ত অভিযোগ অভিমান গিয়ে এবার পড়ল নীলের উপর। সুযোগের সদ্ব্যবহার করে দাদামশাই প্রবীর মিত্রকে বলল, এই তো যত নষ্টের গোড়া দাদামশাই, এর জন্যই আমাকে এত অপদস্থ হতে হয়েছে। এর নাম নীল। খুব দেমাগ, পয়সা নেই অথচ দেমাগ রয়েছে। আসলে ফালতু, ও একটা ভিখারি, ইউজলেস অপদার্থ, শুধু বাতেলা দিতে জানে। তুমি জানো আমি চাইলে এক্ষুনি তোমাকে এই ঘর থেকে বের করে দিতে পারি। প্রবীর থ্রেট দেওয়ার ভঙ্গিতে কথাটা বলল নীলকে। নিশ্চয়ই পারেন, কিন্তু আমি শুনেছিলাম আপনি একজন রিজনেবল মানুষ।
আসলে ঘটনা ঘটার সময় তো আপনি ছিলেন না, তাই না? তাহলে এক পক্ষ শুনেই আপনি বিচার করে বসলেন কে ঠিক আর কে ভুল। আচ্ছা, আপনিও তো ভুল হতে পারেন। আগে জানুন, শুনুন, তারপর তো ডিসাইড করবেন কে আসলে অন্যায় করেছে, সেটা বুঝতে পারবেন। নীল এবার ধীরে উঠে দাঁড়িয়ে কথাগুলো প্রবীরের চোখের দিকে তাকিয়ে বলল। প্রবীর দুপা পিছিয়ে নিরাপদ দূরত্বে এসে দাঁড়ালো। ওর মতো স্ট্রেচারের মানুষেরা পছন্দ করে না কেউ তাদের এত কাছে এসে কিছু বলুক। সেখানে নীল তো একেবারে প্রবীরের চোখে চোখ রেখে কথাগুলো বলেছিল। তাই প্রবীর খানিক অবাকই হলো নীলকে দেখে। তুমি তুমি আমায় শেখাবে কিভাবে বিচার করতে হয়? দেখে তো মনে হচ্ছে পেটে বিদ্যেটুকুও নেই। দেখো, আমরা একটা সিরিয়াস কথা আলোচনা করছি। এটা অনেক বড় কোম্পানি, আর সেটার কিছু প্রোটোকলস আছে। আই হোপ ইউ নো প্রোটোকলস মিনিং। বাট এনিওয়ে, তাই তুমি এসবে ঢুকো না। এখান থেকে চুপচাপ চলে যাও, না হলে আমার সিকিউরিটি ডাকতে হবে। তোমার ঘাড়ে উত্তম মধ্যম পড়লে শিখতে পারবে কোথায় দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয়। প্রবীর শেষ করতেই প্রণয় চিৎকার করে উঠল, না দাদা মশাই, ওকে বলো আমার পায়ে পড়ে ক্ষমা চাইতে। ওর জন্য আমার অনেক অপমান হয়েছে। প্রণয়ের এইরকম বাচ্চাদের মতো বায়না শুনে নীলের বড়ই হাসি পেল। প্রবীর চোখ নাচিয়ে প্রণয়ের পায়ের দিকে ইশারা করল নীলকে। সেভাবে নীলকে বোঝালো যে প্রণয়ের পায়ে পড়ে ক্ষমা চাইতে হবে। কিন্তু নীলও এক গুঁয়ে। ও শুধু দাঁড়িয়ে রইল না, উল্টে প্রবীর মিত্রকে বলল, ক্ষমা যদি কারোর কাছে চাইতেই হয় তাহলে চাইবেন আপনি প্রবীর বাবু, তাও আমার কাছে, আপনার কোম্পানির এই ডিরেক্টরের কাছে। আর আপনার এই বেপরোয়া নাতির কি অবস্থা করি সেটাও আপনি দেখতেই পাবেন। আগে আপনি আর আপনার নাতি আমার কাছে ক্ষমা চাইবেন, তারপর ভেবে দেখব কি করা যায়। কাম অন, ডু ইট। দাদামশাই, দেখেছো দেখেছো কি অ্যারোগেন্স? একবার দেখো খালি, তোমার সামনে মুখের ভাষা শোনো। রাতো। এই বলে প্রণয় এক লাফে উঠে নীলকে মারতে উদ্যত হলো। কিন্তু পথের মাঝে ডিরেক্টর এসে দাঁড়ালো। আসলে ডিরেক্টরের দায়িত্ব ছিল রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও কে রক্ষা করা। তবে এই ডিরেক্টর নীলকে যতটা সরল সাদাসিধে ভেবেছিল, নীল অতটাও গোবেচারা নয়। এই ঘরে আসার পর থেকে নীলের আচরণই সে কথার প্রমাণ দিচ্ছিল। তাই সেও এক প্রকার হাল ছেড়ে দিয়ে বসে পড়েছিল। কিন্তু প্রণয় যখন একেবারে মারতে উঠে এলো, তখন উনি তার দুর্বল শরীর দিয়ে আটকাতে গেলেন। কিন্তু প্রণয়ের এক ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। নীল এই দৃশ্য দেখে যার পর নাই ভীষণ ক্ষুব্ধ হলো। ওর মাথার রগগুলো ফুলে উঠল। হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে প্রণয়ের পেটে মারল কষিয়ে একটা লাথি। প্রণয় তীক্ষ্ণ স্বরে চিৎকার করে ছিটকে গিয়ে পড়ল মেঝেতে। প্রণয় এত সহজে হার মানার পাত্র নয়। তার উপর আবার প্রবীর মিত্র আসার পর থেকে ওর মানসিক বল উত্তরোত্তর বেড়েই চলেছে। প্রণয় উঠে দাঁড়াতে যাবে, তখনই নীল ওর কাছে এসে আর একবার জোরে একটা লাথি মারল। ব্যথায় কাতরে উঠল প্রণয়। চোখের সামনে এক নিমেষে এত কিছু ঘটে যেতে দেখে প্রবীর একটু থতমত খেয়ে গেছিল। সবাই যেখানে ওকে সম্ভ্রম করে চলে, সেখানে এই দৃশ্য প্রবীরের বিশ্বাস করতে অসুবিধা হচ্ছিল। ওদের দুজনের কাছে গিয়ে নীলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল প্রবীর। নীল কিছু বলার আগেই ওর দিকে আঙুল দেখিয়ে চোখ বড় করে প্রবীর বলল, ইউ স্কাউন্ড্রেল, হাউ ডেয়ার ইউ! তুমি ভুলে যেও না তুমি বাঘের গুহায় এসে ঢুকেছ। আই নো স্যার, তবে বাঘের গুহায় আসল বাঘের বাচ্চাকেই মানায়, বাঘঝাল পরা শিয়ালকে নয়। প্রবীরের চোখে চোখ রেখে অ্যাটিটিউড দেখিয়ে কথাটা বলল নীল। এবার প্রবীর আরো কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই বাইরে একটা গোলযোগের আওয়াজ শুনতে পেল সবাই। তার মধ্যে স্পষ্ট একজন মহিলার আওয়াজ শোনা যাচ্ছিল। যেই ঘরে ঝামেলা চলছিল সেদিকেই এগিয়ে আসছে সেই মহিলা। সবাই সন্দেহ নিয়ে দরজার দিকে তাকিয়ে থাকলো। কে এলো হঠাৎ? কোন মহিলা আসছিল ওদের ঘরের দিকে?